আজকের ক্লাসে আমরা কমপ্লেক্স নম্বর নিয়ে আলোচনা করব। তো প্রথমেই এই কমপ্লেক্স নাম্বারের উৎপত্তি সম্পর্কে একটু আলোচনা করি। আমরা এ যাবৎ সমস্ত যত সংখ্যা শিখেছি সবাই হচ্ছে বাস্তব সংখ্যা। তো এখন আমরা যদি একটা দ্বিঘাত সমীকরণ x² + 1 ভাবি, তো এই দ্বিঘাত সমীকরণের সমাধান খুঁজতে গিয়ে আমাদের কমপ্লেক্স নম্বরের উৎপত্তি হয়েছে। তো এই দ্বিঘাত সমীকরণের সমাধান কিরকম হবে? x² = -1, তাহলে x সমান হচ্ছে ±√1। দেখো, কোনো নেগেটিভ সংখ্যার বর্গমূল আমরা বাস্তব সংখ্যা দিয়ে শিখিনি। তো প্রশ্ন হচ্ছে তাহলে √1 সমান কত হবে? এইটা আমাদের একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান ওয়েলার, তিনি প্রথম এই √1 কে আই দিয়ে ডিনোট করেন এবং এখান থেকেই আমাদের কমপ্লেক্স নম্বরের উৎপত্তি। তো তাহলে i² সমান -1 ভাবা যেতে পারে। ওয়েলার প্রথমেই এই √1 সমান i ধরে তিনি শুরু করেন। তো এখন আমি আরো একটু ডিটেলসে যদি বলি, তাহলে কমপ্লেক্স নম্বর কাকে বলবো? আমরা সাধারণত কমপ্লেক্স নম্বরগুলোকে জেড, ছোট হাতের জেড দিয়ে প্রকাশ করব। তো আমি একটা উদাহরণ দিয়ে বলছি। মনে করো এই কমপ্লেক্স নম্বরগুলো আমরা এরকম ফরম্যাটে লিখি, একটা রিয়েল পার্ট থাকবে আর আই ইন্টু বি। তো এখানে এ আর বি দুজনেই কিন্তু আমার বাস্তব সংখ্যা, আর এই বি এর সঙ্গে আই গুণ আকারে থাকবে। তো তোমাদের বইয়ে দেখবে যে ডেফিনিশন দেয়া রয়েছে, সেখানে আর রয়েছে যে কমপ্লেক্স নম্বর হচ্ছে একটা অর্ডার পেয়ার। কিরকম অর্ডার পেয়ার না, সেখানে দেখবে কতগুলো অপারেশন মেনে চলবে। এই অর্ডার পেয়ারটা কতগুলো অপারেশন মেনে চলবে। যাই হোক, তোমরা জেনে রাখবে যে কিরকম অপারেশন। যদি দুটো কমপ্লেক্স নম্বর এটা সমান এটা হয়, তাহলে এই রিয়েল পার্টটা এই রিয়েল পার্টের সঙ্গে সমান হবে, আর ইমাজিনারি পার্টের কোফিসিয়েন্টটা সমান হবে। আর যখন আমরা অ্যাডিশন করব দুটো কমপ্লেক্স নম্বরের, তো এই এ কমা বি এই অর্ডার পেয়ারটা মানেই হচ্ছে আমার এ প্লাস আই বি, এই কমপ্লেক্স নম্বরটা। তো দুটো কমপ্লেক্স নম্বরের যখন অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করব, তখন শুধুমাত্র রিয়েল পার্টগুলোর যোগ হবে বা বিয়োগ হবে, আর ইমাজিনারি পার্টগুলো একসঙ্গে যোগ বিয়োগ আকারে থাকবে। যখন গুণ করব তখন কেমন হবে আমি একটা উদাহরণ দিই। মনে করো a1 + ib1, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নম্বর z1, আর আরেকটা কমপ্লেক্স নম্বর হচ্ছে যে z2, সেটা হচ্ছে a2 + ib2। তো এই কমপ্লেক্স নম্বরের গুণ কিভাবে হবে? z1 ডট z2 সেটা সমান হচ্ছে, তোমাদের বইয়ে দেখবে এই যে কমপ্লেক্স নম্বরের যে ডেফিনেশন দেওয়া রয়েছে সেখানে বলাই আছে যে এই ভাবে অপারেশনগুলো হবে, এরকম যদি হয় তাহলে তাকে বলা হবে কমপ্লেক্স নম্বর। তো দেখবে এখানে সেখানে দেয়া রয়েছে a1 a2, আর এখানে আই বি প্লাস আই বি, আই আর আই গুণ করলে i² b1 b2, এটা একটা পার্ট। আর একটা হচ্ছে আই ইন্টু a1 b2 প্লাস b1 a2। এখানে খেয়াল করো এই i² মানে কিন্তু -1, আমি প্রথমেই বলে এসেছি। তাহলে তোমার হচ্ছে রিয়েল পার্ট হচ্ছে আমাদের এই কমপ্লেক্স নম্বরের রিয়েল পার্ট এটা, আর এই i এর সঙ্গে যেটা আছে এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে এই নিয়মটা মেনে চলবে, অর্থাৎ তোমার গুণের সময় যদি আমরা ডেফিনেশনের আকারে লিখি, তাহলে এই দুটো ডট কি নিয়ম মেনে চলবে? ac মাইনাস b1 b2 ad প্লাস, এখানে কি রয়েছে a আর b2 মানে হচ্ছে অ্যাকচুয়াল, আমি এখানে d ভাবছি, এটা c এটা d, এটা হচ্ছে a আর এটা b, তাহলে হচ্ছে ad প্লাস
B1 A2, B1 মানে হচ্ছে তোমার B আর C প্লাস BC। তাহলে এই নিয়মটা মেনে চলবে। তাহলে এখানে কটা শর্ত রয়েছে? যদি এরকম হয় যে দুটো বাস্তব সংখ্যা A আর B, একটা অর্ডার পেয়ার AB, এবং তারা যদি এই শর্তগুলো মেনে চলে, আমি প্রথমে একটা শর্ত বলেছি যে এটা হচ্ছে 1 নম্বর শর্ত, এবং অ্যাডিশনের জন্য আরেকটা শর্ত বলেছি যে তাহলে বাস্তব পার্ট দুটো যোগ হবে এবং ইমাজিনারি পার্ট দুটো যোগ হবে, সেটা হচ্ছে 2 নম্বর শর্ত। এবং তৃতীয় শর্ত হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এই যে শর্তগুলো যদি মেনে চলে তাহলে সেই সংখ্যাকে বলা হবে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। তো যাই হোক, মোটামুটি কমপ্লেক্স নম্বর মানে হচ্ছে সেটি এরকম টাইপের দেখতে হবে, IB1 এরকম টাইপের দেখতে হবে, শুধু এটুকু মনে রাখলেই চলবে। এবং তার বিভিন্ন যে অপারেশনগুলো আছে সেটা আমরা অঙ্ক করতে করতে বা আরও থিওরি আলোচনা করলে ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। শুধু এটুকুই মনে রাখো যে একটি কমপ্লেক্স নম্বরকে আমরা জেড হিসাবে প্রকাশ করি, সাধারণত লিখি, আর সেখানে কমপ্লেক্স নম্বরের দুটো পার্ট থাকে, একটা রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এরপর হ্যাঁ, আরেকটা কথা, আমাদের এই যে কমপ্লেক্স নাম্বারের যোগ, সংযোগ নিয়ম, বিনিময় নিয়ম এগুলো মেনে চলে, এবং কমপ্লেক্স নাম্বার হচ্ছে সূচকের সমস্ত নিয়ম মেনে চলে। এবার অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার, এটা কি জিনিস? তো মনে করো জেড একটি কমপ্লেক্স নাম্বার, সেটা হচ্ছে জেড সমান A প্লাস IB। তো এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্স নাম্বার, সেটাকে আমরা জেড বার দিয়ে প্রকাশ করি, জেড বার, এবং সেটা ডিফাইন করা হয় এইভাবে, জাস্ট এই ইমাজিনারি যে পার্ট রয়েছে তার আগের সাইনটা উল্টে দিয়ে, অর্থাৎ A মাইনাস IB হচ্ছে জেড এর একটি অনুবন্ধী জটিল সংখ্যা। দেখো, তোমরা অনুবন্ধী করণীর কথা শুনেছো, সেখানেও দেখেছো যে মনে করো 2 প্লাস √3, তো এর অনুবন্ধী করণী হচ্ছে 2 মাইনাস √3 ছিল। সেখানে যে কনসেপ্ট ছিল এখানেও খানিকটা তাই, সেটা হচ্ছে তোমার ইমাজিনারি পার্টের মানে I এর আগের বাম দিকের চিহ্নটা বদলে দিয়ে আমাদের কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার লেখা হয়। তাহলে আমরা সেটাকে লিখি, কি বলেছি, জেড বার দিয়ে প্রকাশ করি। অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যালি তোমার এই জেড বার হচ্ছে জেড এর একটা রিফ্লেকশন আমাদের বাস্তব অক্ষ বা রিয়েল অ্যাক্সিসের উপর। একটু পরেই তোমরা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনে সেটা তোমরা দেখতে পাবে। তো আমাদের কনসেপ্ট হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, সেটা হচ্ছে এটা বাস্তব অক্ষ এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে আমাদের ইমাজিনারি অক্ষ হিসাবে কল্পনা করা হয়। তো এই বাস্তব অক্ষের উপরে আমাদের জেড বিন্দুর প্রতিফলন হচ্ছে জেড বার। তো এইখানে একটা থিওরি একটুখানি আলোচনা করব। মনে করো জেড একটি কমপ্লেক্স নাম্বার, কিরকম, A প্লাস IB, তাহলে আমার জেড বার কি হবে? A মাইনাস IB। অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার আমরা এইভাবে লিখি, বার দিয়ে। তো এখানে প্রশ্ন হচ্ছে জেড বার এটা সমান কি হবে? জেড ইন্টু জেড বার এটা সমান কি হবে না A প্লাস IB ইন্টু A মাইনাস IB। সেখানে আমি একটু আগেই করে রেখেছি, সেখানে হচ্ছে তোমার A স্কোয়ার প্লাস B স্কোয়ার, এই জিনিসটা আসছে, এটা একটু খেয়াল করে রাখো। তো এখানে কতগুলো প্রপার্টি রয়েছে এই কনজুগেট কমপ্লেক্স নাম্বারের, সেটা হচ্ছে যে দুটো কমপ্লেক্স নাম্বারের যোগফলের যদি আমরা কনজুগেট নিই তাহলে তাদের আলাদা আলাদা কনজুগেটের যোগফলের সমান হয়। এটা একটা প্রমাণ করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে সমান, গুণের ক্ষেত্রে সমান, ভাগের ক্ষেত্রে সমান এগুলো লিখে রেখেছি। তো একটা উদাহরণ দিয়ে আমি যদি বলি তোমার বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, আমি মনে করছি Z1 সমান A1 প্লাস IB1 এবং Z2 সমান
a2 প্লাস ib2, তাহলে এই দুটো হচ্ছে আমার জটিল সংখ্যা। তাহলে z1 সমান এটা আর z2 সমান এটা। এখন আমার প্রশ্ন হচ্ছে z1 প্লাস z2 কি হবে? জাস্ট এই দুটো একসাথে যোগ প্লাস i ইন্টু b1 প্লাস b2। এখন প্রশ্ন হচ্ছে যে এর বার সমান কি হবে, তার মানে অ্যাকচুয়াল এই যে কমপ্লেক্স নাম্বার এর অনুবন্ধী কমপ্লেক্স নাম্বারটা কি হবে? আমি একটু আগেই বলে এসেছি যে অনুবন্ধী হচ্ছে শুধুমাত্র ইমাজিনারি পার্টের আগে মাইনাস দিয়ে লিখলেই হয়ে যাবে, যেমন আমাদের করণীর বেলা ছিল, একদম অনেকটা তার মতো। তো একইভাবে এখন প্রশ্ন হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইড, এখন রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা সমান হয় কিনা দেখি। তো আমার যদি z1 এটা হয় তাহলে z1 বার সমান কি হবে? z1 বার সমান হচ্ছে জাস্ট a1 মাইনাস ib1, আর z2 বার সমান কি হবে? a2 মাইনাস ib2। তাহলে এখানে এই দুটো যোগ করে দেখব যে এইটার সাথে সমান হচ্ছে কিনা। তাহলে z1 বার প্লাস z2 বার এটা সমান হচ্ছে a1 মাইনাস ib1 প্লাস a2 মাইনাস ib2। তো এখান থেকে তোমার a1 আর a2 একসাথে নিলে আর মাইনাস i কমন নিলে b1 প্লাস b2। তাহলে দেখো তোমার এই যে z1 প্লাস z2 বার এটা সমান যা বেরিয়েছে, আর z1 বার প্লাস z2 বার এটা সমান তোমার তাই এসছে। সুতরাং আমরা বলতে পারি এই দুটো সমান। ঠিক একইভাবে এখানে আমি কয়েকটা প্রপার্টি লিখে রেখেছি, বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে এরা সবাই কিন্তু সমান হবে। এগুলো খুব সহজেই প্রমাণ করা যায়, যাই হোক প্রমাণের আর খুব একটা প্রয়োজন নেই। এখন আসি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। একটা কমপ্লেক্স নাম্বার আমরা একটু আগেই বলেছি কমপ্লেক্স নাম্বারকে জেড দিয়ে প্রকাশ করব এবং সেটা এ প্লাস আইবি এই টাইপের দেখতে হবে। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নম্বর লেখা স্টাইল। তো তার মডিউলাস মানে অ্যাকচুয়াল মডিউলাস মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু কত এই কমপ্লেক্স নম্বরের সেটা আমরা ডিনোট করি এইভাবে, মানে লিখি। আমাদের লেখা স্টাইল হচ্ছে দুদিকে দুটো দাগ দিয়ে এটা, আর না হলে আমরা লিখতে পারি MOD মড জেড এইভাবে লিখতে পারি। এবং সেটা ডিফাইন করব কি করে, তার মানে এই অ্যাকচুয়াল এই মড জেড সমান কি লিখবো? মড জেড সমান আর কিছুই না, রুট ওভার এই যে রিয়েল পার্টটা আছে তার স্কোয়ার প্লাস এই যে ইমাজিনারি পার্ট আছে আই বাদে তার স্কোয়ার। তাহলে আমাদের মড জেড সমান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ডেফিনেশন যে মডিউলাস জেড সমান কি হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এইবার এই মডিউলাস এর উপরে আচ্ছা একটা থিওরি আছে, সেটা আমি একটু পরের দিকে রেখেছি। তার আগে আমাদের হ্যাঁ এখানে একটা লক্ষণীয় বিষয় রয়েছে যে মডিউলাস জেড এটা সমান মডিউলাস জেড বার। আমি একটা একটু উদাহরণ দিয়ে বলি। তো যদি জেড সমান তোমার এ প্লাস আইবি হয় তাহলে মড জেড সমান আমি একটু আগেই বলেছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আর এইটা সমান কি জেড বার সমান কি হবে? সেটা হচ্ছে এ মাইনাস আইবি। তো সেক্ষেত্রে আমার মড জেড সমান কি হবে? এই মড জেড বার সমান কি হবে না রুট ওভার এ স্কোয়ার। দেখো এটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি এ প্লাস আই ইন্টু মাইনাস বি। তাহলে এখানে আমরা বলতে পারি যে এ স্কোয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে অ্যাকচুয়াল হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেই জন্য তোমার হচ্ছে মডিউলাস জেড যা হবে মডিউলাস জেড বারও তাই হবে। এবং আরও একটা জিনিস রয়েছে এখানে আমি রেখেছি জেড জেড বারের গুণফল, এটা সমান হচ্ছে মড জেড এর হোল স্কোয়ার। সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো জেড জেড বার তার মানে হচ্ছে জেড মানে হচ্ছে এ প্লাস আই বি, তার সঙ্গে জেড বার মানে হচ্ছে এ মাইনাস আইবি। তুমি গুণ করো, গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তার মানে অ্যাকচুয়াল এই আই স্কোয়ারের জায়গায় আমি মাইনাস ওয়ান বসাবো, তাহলে প্লাস বি স্কোয়ার আসবে, মাইনাস ওয়ান বসিয়ে দেখবে তাহলে এটা এসছে। এটাকে আমরা কি লিখতে পারি? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এই যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা মানে কিন্তু মডিউলাস জেড, তাই আমরা বলতে পারি মডিউলাস জেড এর হোল স্কোয়ার। যাই হোক এগুলো একটা করে জাস্ট তোমার অনুসিদ্ধান্ত একটু দেখে রেখো।
কখনো হয়তো কোনো শর্ট প্রশ্ন থেকে যেতে পারে, আমি সেই জন্য এই জিনিসগুলো একটা ছোট ছোট পার্ট রেখেছি। আচ্ছা, এরপর আমাদের জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন, একটা কমপ্লেক্স নাম্বারের জ্যামিতিক প্রকাশ কেমন হবে। তো আমরা জ্যামিতিক প্রকাশ বলতে একটুখানি বলি, সেটা হচ্ছে যে আমরা দুটো অ্যাক্সিস কল্পনা করছি। একটা হচ্ছে এখানে এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসকে আমরা এখানে বাস্তব রিয়েল অ্যাক্সিস বলবো আর কি, বাস্তব অক্ষ। তো এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস, আর এই যে ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস। তো এই রিয়েল অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস। তো এখানে আমরা দেখেছি একটু আগে যে একটা কমপ্লেক্স নম্বর জেড সেটা হচ্ছে একটা অর্ডার পেয়ার অ্যাকচুয়ালি। তো এই অর্ডার পেয়ার, বা তুমি এটাকে কিভাবে লিখছিলে, এ প্লাস আইবি। তো এখানে এই এ বাস্তব সংখ্যাটা এটা অ্যাকচুয়াল আমাদের এই এক্স অক্ষের উপরে বসানো হচ্ছে, আর এই যে বি সংখ্যাটা এটা কিন্তু আইবি, এটা আমাদের ইমাজিনারি অ্যাক্সিসের উপরে। তার মানে অ্যাকচুয়াল মনে করো কোনো একটা কমপ্লেক্স নম্বর জেড সেটা যদি এখানে হয়, তাহলে এইটা হচ্ছে এ কমা বি, তার মানে হচ্ছে এই এখান থেকে এইটা হচ্ছে তোমার এ, আর এই ওয়াই এর পার্টে উপরের দিকে এটা হচ্ছে তোমার বি পার্টটা। তো তার মানে যে কোনো বাস্তব সংখ্যাকে অ্যাকচুয়াল আমরা কমপ্লেক্স নম্বর হিসাবে তার ফরম্যাটে লিখতে পারি। যেরকম মনে করো কোনো একটা সংখ্যা 5কে আমরা কিভাবে লিখবো, সেটাকে লিখতে পারি 5 প্লাস আই ইন্টু 0। তার মানে অ্যাকচুয়াল 5,0 এটা হচ্ছে আমাদের যদি একটা কমপ্লেক্স নম্বর হয়, এটা কিন্তু এই জাতীয় যত রয়েছে সেগুলো সব আমাদের বাস্তব অক্ষের উপরে রয়েছে, রিয়েল অ্যাক্সিসের উপরে রয়েছে। আর ইমাজিনারি অ্যাক্সিসের উপরে যারা রয়েছে তারা সব হচ্ছে 0, মনে করো বি, এই টাইপের দেখতে। তো তার মানে হচ্ছে অ্যাকচুয়াল প্রথমটা নেই কিন্তু আইবি, এটা এখানে 0, তাহলে 0 প্লাস আইবি, তারা সব হচ্ছে আমাদের এখানে ওয়াই অ্যাক্সিস ইমাজিনারি অ্যাক্সিসের উপরে অবস্থিত, এবং এক্স অ্যাক্সিসের উপরে সবই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যাগুলো অবস্থিত। এবং আমাদের এই যে কোনো একটা বাস্তব সংখ্যা, এই যে আমরা যে তলে দুটো অ্যাক্সিস কল্পনা করে বসিয়েছি, এই তলটার নাম হচ্ছে আর্গান ডায়াগ্রাম। এই তলটির নাম হচ্ছে আমাদের আর্গান ডায়াগ্রাম। এটি প্রথম বিখ্যাত ম্যাথমেটিশিয়ান গাউস প্রথম এই তলের ধারণা দেন। তো সেজন্য গাউসের নাম অনুসারে এই তলের নাম হচ্ছে গাউসিয়ান প্লেন। যাই হোক, এগুলো একটু করে মনে রাখবে। অঙ্ক খুবই সোজা, নিজেরা হয়তো কমপ্লেক্স নম্বর জটিল সংখ্যা প্রথম শুনছো, সেই জন্য একটু খটোমটো প্রথম দিকে লাগতে পারে, কিন্তু খুবই সোজা। তো এরপরে যেটা রয়েছে পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার, মেরু আকার। মেরু আকার মানেটা কি আমি একটুখানি বলবো। আমরা কার্তেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম জেনেছি, কোনো একটি তলে একটি বিন্দুর অবস্থান কার্তেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে আমরা প্রকাশ করেছি। তো আমরা এখন যে পোলার ফর্মে প্রকাশ করব, পোলার ফর্মে প্রকাশ মানেটা আমি একটু বলি, তাহলে ধারণা ক্লিয়ার হবে। তো আমার এখানে মনে করো এটা এক্স অ্যাক্সিস, তো কোনো একটা বিন্দু এখানে রয়েছে। তো আমি কি করছি, এই অরিজিন থেকে, এটা হচ্ছে আমার মূল বিন্দু থেকে এই বিন্দুটা পি বিন্দু দূরত্ব মনে করো আর একক, আর এই এক্স অক্ষের সঙ্গে মনে করো এই পি বিন্দু মানে ওপি সরলরেখাটি মনে করো থিটা কোণ করে রেখেছে। সেক্ষেত্রে আমরা পি এর কোঅর্ডিনেটকে আর থিটা হিসাবে প্রকাশ করতে পারি। এই যে কোঅর্ডিনেট সিস্টেমে প্রকাশ করা হলো আর থিটা, পি বিন্দু স্থানাঙ্ক যেটা যে সিস্টেমে প্রকাশ করা হলো তার নাম হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তো এই পোলার কোঅর্ডিনেট সিস্টেমে হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক আর থিটা। এখন প্রশ্ন হচ্ছে আমরা আমাদের কার্তেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এই পি বিন্দু স্থানাঙ্ক মনে করো এক্স ওয়াই ছিল, অর্থাৎ আমি মনে করছি এখানে জেড কমপ্লেক্স নম্বরটি হচ্ছে এক্স প্লাস আই ওয়াই
এই টাইপের। তাহলে আমাদের এই দুটো কোঅর্ডিনেট সিস্টেমের সঙ্গে কি সম্পর্ক রয়েছে, তো আমি সেটা একটুখানি এখানে দেখাচ্ছি। আমি কি করছি, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব টেনে দিচ্ছি, মনে করো পিএম। তাহলে তোমার অ্যাকচুয়াল এক্স ওয়াই যদি পি বিন্দু স্থানাঙ্ক হয় আগের কোঅর্ডিনেট সিস্টেমে, তাহলে তোমার ওএম সমান এক্স এবং পিএম সমান হচ্ছে ওয়াই। এবং দ্বিতীয় সিস্টেমে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি এই অ্যাঙ্গেলটি থিটা হয় এবং ওপি সমান আর হয়, তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি ওপিএম। তো আমরা সেখানে বলতে পারি সেখান থেকে যে এক্স বাই আর, তার মানে হচ্ছে ওএম বাই ওপি, এটা সমান কিন্তু তোমার, দেখো এটা হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে কস থিটা। তাহলে এখান থেকে তুমি বলতে পারো এক্স সমান আর কস থিটা। ঠিক একইভাবে তুমি পিএম সমান ডিভাইড বাই ওপি, এটা সমান লিখতে পারো সাইন থিটা। তো পিএম মানে এখানে কিন্তু ওয়াই আর ওপি মানে হচ্ছে আর, এটা সমান সাইন থিটা। তাহলে তুমি পেলে ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে তোমার দুটো কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলে যে এক্স সমান আর কস থিটা এবং ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। তার মানে অ্যাকচুয়াল জেড সমান ছিল তোমার এক্স প্লাস আই ওয়াই, তার মানে তুমি এক্স এর জায়গায় লিখতে পারো আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। তো এখান থেকে তুমি আর কমন নিতেই পারো, তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা এই টাইপের আসছে। এখন প্রশ্ন হচ্ছে, একটু আগেই আমরা মডিউলাস জেড শিখেছি, তাহলে এক্ষেত্রে মডিউলাস জেড সমান কি হবে সেইটা আমরা একটু দেখব। তো মডিউলাস জেড, সেখানে আমরা বলেছিলাম যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে হচ্ছে রুট ওভার আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস, আমার শুধু এইটুকু নেব, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো এখানে যেহেতু দু জায়গায় আর স্কোয়ার রয়েছে, কমন নিয়ে বাইরে বের করে দেওয়া যাবে, সেটা আর হয়ে বেরোবে রুটের বাইরে বেরোলে, আর ভিতরে থাকবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কিন্তু ওয়ান, তাহলে আর ইন্টু ওয়ানে রুট ওভার করলে ওয়ান, তার মানে আর। তার মানে আমরা পেলাম যে রুট ওভার এই মডিউলাস জেড সমান হচ্ছে তোমার আর। আর এখানে দেখো থিটা এর মান কি করে বের করব, তো আমরা একটু আগেই ওখানে লিখেছিলাম যে এক্স সমান আর কস থিটা, আর একটা লিখেছিলাম ওয়াই সমান আর সাইন থিটা। তো সেক্ষেত্রে আমরা এখানে কস থিটা সমান এক্স বাই আর পাবো, এটা দেখবে ক্যালকুলেট করে একটা কিছু আসবে। আর এখানে সাইন থিটা সমান ওয়াই বাই আর পাবো। তো এখানে ভালো করে জেনে রাখো, এটা অনেকে কি করে যে আমাদের এই থিটা এর মান বের করে কিভাবে, সেটা হচ্ছে তোমার আমার এই যে দুটো সমীকরণ আছে 1 আর 2, আমি যদি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখবে যে আর সাইন থিটা বাই আর কস থিটা এটা সমান এদিকে আসে এক্স বাই ওয়াই। এই আর আর কেটে যায়, তাহলে দাঁড়ায় কি এক্স বাই ওয়াই সমান হচ্ছে ট্যান থিটা। তো সেখান থেকে থিটা সমান ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই, এটা লেখা যায়, বা এখান থেকে ওই এক্স বাই ওয়াই এর মান বের করে দিয়ে থিটার ভ্যালু বের করা যায়। কিন্তু এটা হচ্ছে তোমার ভুল প্রসেস, তোমার হচ্ছে এই প্রসেসেই করতে হবে। কস থিটা সমান হচ্ছে এক্স বাই আর, সাইন থিটা সমান হচ্ছে ওয়াই বাই আর। আমি একটা অঙ্ক দিয়ে বলবো, তোমাদের আরো বুঝতে সুবিধা হবে, তো সেটা আসছি। তো এইখানে তাহলে যে মানটা আসবে সেটা কস দিয়ে আমি আনবো, যেহেতু বাম দিকে আমার কস থিটা রয়েছে সেটা কস দিয়ে আনবো, আর এটা আমার যে ভ্যালুটা আসবে এটা সাইন থিটা দিয়ে আনবো। দুটো ক্ষেত্রেই এই যে দুটো সমীকরণ, এপারে একটা এপারে একটা, দুটো ক্ষেত্রেই আমার এখানে যে থিটাটা আসবে সে দুটো কিন্তু আমার সেম অ্যাঙ্গেল আনতে হবে। যাই হোক, আমি এনে সেটা এর পরের পার্টে রেখেছি। পরের পার্টে মানে একটু নিচের দিকে চলো, সেখানে দেখো কোণাঙ্ক, অ্যামপ্লিটিউড আর আর্গুমেন্ট, আমি এইটাই ওখানে আলোচনা করছিলাম। আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা করি। মনে করো জেড সমান, আমি একটা উদাহরণ রাখছি, -1 - i। তো এটা একটা হচ্ছে তোমার
কমপ্লেক্স নাম্বার। তো এই কমপ্লেক্স নাম্বারের এই যে কোণাঙ্ক বা অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট কি জিনিস সেটা আমি একটু আলোচনা করছি। তো এখানে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ভাবতে হবে। তাহলে আমি এটা সমান হচ্ছে আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা ধরে নিচ্ছি, এটা আমরা হচ্ছে ধরে নিচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে আর কস থিটা এটা সমান হচ্ছে -1। যে আমি প্রথমেই বলে এসেছি কিন্তু যে আমার দুটো কমপ্লেক্স নম্বর সমান হলে আমার এ সমান সি আর বি সমান ডি, সেইটা থেকে আমরা লিখছি যে আর কস থিটা সমান হচ্ছে এই -1 আর এখানে হচ্ছে আর সাইন থিটা সেটা সমানও -1, কারণ কি মাইনাস আই আছে, তো আই ইন্টু -1, তাহলে এটা সমান হচ্ছে -1। তো এখন দুটো স্কোয়ার করে যোগ করছি, তাহলে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর -1 এর হোল স্কোয়ার করলে 1, আর এদিকে হচ্ছে তুমি যদি -1 এর হোল স্কোয়ার করো সেটাও 1, তাহলে এটা হচ্ছে 2। তাহলে এটা দেখো আর স্কোয়ার কমন নিলে তুমি কি পাবে, আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সেটা মানে তো 1, তাই আমি লিখছি না, 1 লিখে দিলাম, এটা হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে তুমি আর সমান হচ্ছে √2 পাবে। তো আমরা জানি ও মডিউলাসের ধারণাতে বলা হয়নি যে মড জেড মানে হচ্ছে আমার কিন্তু নেগেটিভ থাকলে এই মডিউলাসের ধর্ম হচ্ছে ও প্লাস করে বের করবে, সেই জন্য আমি এখানে প্লাস মাইনাস লিখিনি। তার কারণ আমার আর মানে হচ্ছে মড জেড, তো মড জেড যেহেতু মাইনাস হবে না সুতরাং শুধু প্লাস ভ্যালুটাই নিয়েছি। তাহলে আর এর মান হচ্ছে √2। এখন প্রশ্ন হচ্ছে যেটা একটু আগেই বলছিলাম যে এখানে কোণাঙ্ক মানে এই থিটা এর ভ্যালু কত হবে, এই থিটাকেই বলা হচ্ছে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার। তো এই কমপ্লেক্স নাম্বারটির আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বের করা মানে থিটা এর মানটা বের করা জাস্ট। তাহলে থিটা এর মান কি করে বের করব, তাহলে আর কস থিটা আর এর জায়গায় √2 কস থিটা এটা সমান হচ্ছে -1। ঠিক একইভাবে আরেকটা পাচ্ছি কি √2 সাইন থিটা সেটা সমান হচ্ছে তোমার -1। আমি এই এক্সাম্পলটা বেছে নিয়েছি একটাই কারণে, এটা থেকে আমি দুটো জিনিস আলোচনা করে দিতে পারবো, সেটা হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড আর্গুমেন্ট গুণাঙ্ক তো হবেই, এর সাথে সাথে মুখ্য মানটাও প্রিন্সিপাল ভ্যালু সেটাও আলোচনা করা হয়ে যাবে। তো এখানে এই আর্গুমেন্ট অ্যামপ্লিটিউড এগুলো আমরা লিখি কিন্তু এইভাবে, অ্যামপ্লিটিউড এএমপি বা এআরজি আর্গুমেন্ট অফ জেড, অ্যামপ্লিটিউড অফ জেড সেটাই হচ্ছে আমাদের থিটা। তো থিটা এর মানটা এখানে বের করে আমি লিখে দিলেই সেটা আমার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। তো এখানে প্রশ্ন হচ্ছে ডান দিকে তাহলে কস থিটা সমান হচ্ছে -1/√2 আর সাইন থিটা সমান হচ্ছে -1/√2। আমার প্রশ্ন হচ্ছে এই ডান দিকে কস দিয়েই লিখবো, থিটাটা যা লিখবো এটার ডান দিকেও কিন্তু আমি সাইন দিয়ে লিখবো, থিটাটা যেন তাই হয়। তো দুটো সময়ের সামনে যেহেতু মাইনাস রয়েছে তাহলে তোমার ভাবতে হবে যে এক্ষেত্রে কসটা কসই থাকবে। তো তোমার প্রথম পাদে কস হচ্ছে তোমার পজিটিভ, সবাই পজিটিভ, আর দ্বিতীয় আর তৃতীয় পাদে হচ্ছে তোমার কস নেগেটিভ। তো যেহেতু ডান দিকে আমার -1/√2 রয়েছে তাহলে তোমাকে ভাবতে হবে যে এটা কস, আমাকে তো কিন্তু পাই রেখে লিখতে হবে। তাহলে পাই যদি আমি দেখো 1/√2 হচ্ছে 45 ডিগ্রির মান, তো আমি যদি পাই প্লাস পাই/4 লিখি তাহলে কিন্তু আমার অ্যাকচুয়াল আসবে কি যে cos π/4 আসবে কিন্তু cos π/4, তার মানে -1/√2। ঠিক একইভাবে এটাকে ওরকম ভাবে লেখা যায় কি দেখি, কারণ দ্বিতীয় পাদে কিন্তু সাইনটা পজিটিভ, সেই জন্য আমি তৃতীয় পাদে চলে গেলাম। তার মানে আমার এখানে অ্যাঙ্গেলটা কিন্তু তৃতীয় পাদে আছে, পাই প্লাস লিখেছি। আমার এখানে পাই মাইনাস লিখলে ভালো করে খেয়াল করো, পাই -π/4 লিখলে হতো, সেক্ষেত্রে কি হবে, এটা দ্বিতীয় পাদ, কসটা নেগেটিভ, তাহলে cos π/4 তার মানে হচ্ছে -1/√2, এটা লেখা যেত। কিন্তু আমার ডান দিকে যেটা লিখবো তার সঙ্গে ম্যাচিং করবে না। কেন ম্যাচিং করবে না আমি সেটাও তোমার বলে দিই। কারণ দেখো আমি যদি লিখি সাইন পাই -π/4
তাহলে কি হবে, সাইনটা কিন্তু এই পাই মাইনাস পাই বাই ফোর এই অ্যাঙ্গেলটা কিন্তু দ্বিতীয় পাদে রয়েছে, তো দ্বিতীয় পাদে কিন্তু সাইন পজিটিভ, তাহলে সেখানে হচ্ছে সাইন পাই বাই ফোর, তার মানে হচ্ছে 1/√2 আসবে। তার মানে কিন্তু আমার এই বাম দিকের এই সমীকরণের সঙ্গে আমার ডান দিকের সমীকরণটি ম্যাচিং করবে না, সেই জন্য আমি তৃতীয় পাদে নিয়েছি। কিন্তু এইটা কিন্তু বারে বারে বলছি, এই জিনিসটা তোমার ভালোভাবে খেয়াল করতে হবে। তাহলে এখানে কি হবে, সাইন পাই প্লাস পাই বাই ফোর। দেখো এই দু জায়গায়, এখানে অ্যাঙ্গেল যায়, এখানে অ্যাঙ্গেল তাই, এইটাই তোমার আনতে হবে, এইটাই হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। আমি আবারও বলছি, এই দুটো সমীকরণ থেকে থিটা এর যে মান এসছে, তাহলে আমার প্রথম সমীকরণ থেকে থিটা সমান কি এসছে, পাই প্লাস পাই বাই ফোর। দ্বিতীয় সমীকরণ থেকে এখান থেকে থিটা সমান কি এসছে, পাই প্লাস পাই বাই ফোর। একটা যেন আলাদা না, মানে মনে করো দুটো আলাদা হয়ে এসে গেল, তাহলে কিন্তু তুমি সেই ভ্যালুটা নিলে হবে না। তাহলে দুটো ক্ষেত্রেই দুটো সমীকরণ থেকে তোমার থিটা এর একই মান আনতে হবে, সেটাই হচ্ছে তোমার। তাহলে এক্ষেত্রে তোমার আর্গুমেন্ট জেড বা অ্যামপ্লিটিউড জেড বা অ্যামপ্লিটিউড এএমপি জেড, সেটা সমান কি আসবে, এটা সমান কত, দেখো 5 পাই বাই ফোর। তাহলে এখানে অ্যামপ্লিটিউড জেড সেটা সমান হচ্ছে 5 পাই বাই ফোর। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো অ্যামপ্লিটিউড এলো, তাহলে আমার আর একটা প্রশ্ন রয়েছে, আমি সেটা বলিনি, সেটা হচ্ছে যে এই থিটা এর মুখ্য মান, প্রিন্সিপাল ভ্যালু, সেটাকে আমরা এই বড় হাতের এ আছে, এখানে এখানে বড় হাতের এ আছে, সেটাকে আমরা ছোট হাতের এ আর জি দিয়ে লিখবো বা ছোট হাতের এ এমপি দিয়ে লিখবো। তো এ আর জি জেড এএমপি জেড, তার মানে আমরা বুঝবো থিটা এর মুখ্য মান, প্রিন্সিপাল ভ্যালু। তো প্রিন্সিপাল ভ্যালু কোনটা, যদি থিটা এর রেঞ্জ মাইনাস পাই এর থেকে বড়, প্লাস পাই এর সমান বা তার থেকে ছোট হয়, তাহলে বলবো থিটাটি আমার মুখ্য মান। এবং সেই মুখ্য মানকে আমরা লিখবো এইভাবে, এই ছোট হাতের ইয়ে দিয়ে শুরু করব, আর্গুমেন্ট জেড বা অ্যামপ্লিটিউড জেড। তার মানে আমার ছোট হাতের ইয়ে দিয়ে যদি থাকে আর্গুমেন্ট জেড বা অ্যামপ্লিটিউড জেড, তার মানে আমরা বুঝবো যে এটা হচ্ছে থিটা এর মুখ্য মান। তো এই থিটা এর মুখ্য মান কত হবে, আমাদের সাধারণত কিছু বলা না থাকলে আমরা ধরে নিই যে এটা হচ্ছে থিটা এর মুখ্য মানের কথা বলা হয়েছে। তো এখানে খেয়াল করো, এই যে 5 পাই বাই ফোর, তো 5 পাই বাই ফোর এখানে দেখো তোমার পাই এর থেকে বড়, পাই এর থেকে বড় মানে এ তোমার কিন্তু মুখ্য মান নয়, এটা হচ্ছে তোমার এই যে এই আর্গুমেন্ট জেড বা এই অ্যামপ্লিটিউড জেড। তো একে মুখ্য মান করতে গেলে তোমাকে এই রেঞ্জে আনতে হবে। তোমরা সবসময় মনে রাখবে, যদি পাই এর থেকে বড় হয় তাহলে এর থেকে 2 পাই বিয়োগ করে দেবো, আর যদি মাইনাস পাই এর থেকে ছোট হয় তাহলে ওর সঙ্গে যোগ করব 2 পাই। এইটাই হচ্ছে আমার মুখ্য মান বের করার নিয়ম। মুখ্য মান বের করার নিয়ম কি, আমার সাধারণ মান যেটা আসবে তার সঙ্গে হয় 2 পাই যোগ করব, নয় 2 পাই বিয়োগ করব, করে আমার এই রেঞ্জটা স্যাটিসফাই করতে হবে। তো আবারও বলি, হয় 2 পাই যোগ করব, দেখো এখানে তোমার বিয়োগ করতে হবে, তার কারণ হচ্ছে এটা এই রেঞ্জের ডান দিকে রয়েছে। এই যে 5 পাই বাই ফোর, এটা হচ্ছে পাই এর থেকে বড়, সুতরাং ডান দিকে রয়েছে, তাকে যদি আমার টেনে বাম দিকে আনতে হয় তাহলে আমার বিয়োগ করতে হবে। তাহলে 5 পাই বাই ফোর থেকে আমার কি করতে হবে, বিয়োগ 2 পাই। বিয়োগ 2 পাই করলে কি হবে, 5 পাই মাইনাস 8 পাই বাই ফোর, তার মানে হচ্ছে মাইনাস 3 পাই বাই ফোর। তার মানে তোমার আর্গুমেন্ট জেড বা অ্যামপ্লিটিউড জেড, বা যদি মনে করো যে মুখ্য মান, থিটা এর মুখ্য মান, সেটা হচ্ছে মাইনাস 3 পাই বাই ফোর। আমি আশা করছি। এবার আমি একটা প্রমাণ রেখেছি যে মডিউলাস Z1 প্লাস Z2, Z1 প্লাস Z2 মডিউলাস, আর এগুলো যদি ভেঙে লিখি তাহলে এই ভাঙা সাইডটা বড় হবে, এটার একটা প্রমাণ। দেখো প্রমাণটা আমি বলবো, কিন্তু প্রমাণ তো পরীক্ষায় আসবে না, তোমাদের হয়তো এইটা দেবে, কিন্তু এই মাঝখানের চিহ্নটা হয়তো ঘুরিয়ে ফিরিয়ে এমসিকিউ দিতে পারে, সেই জন্য এটা একটু বলবো। তো এটা খুবই সোজা, সেটা হচ্ছে দুরকম ভাবেই প্রমাণ করা যায়, তবে আমি পোলার ফর্মে প্রমাণ করছি, তোমার বুঝতে সুবিধা হবে। মনে করো Z1 সমান R1 cos থিটা 1 প্লাস I R1 sin থিটা 1, Z2 সমান মনে করো
r2 cos theta 2 প্লাস i r2 sin theta 2। তো তোমার z1 প্লাস z2 মানে হচ্ছে দুটো যোগ করতে হবে, এটা z2, তাহলে r1 cos theta 1 প্লাস r2 cos theta 2 প্লাস i, এটাকে একটা বন্ধনী দিয়ে রাখছি, এটা r1 বলেছি কিন্তু লিখেছি r2, তাহলে r1 sin theta 1 প্লাস r2 sin theta 2। তাহলে এটা এর মডিউলাস যদি নিই, তাহলে মডিউলাস আমরা এমনিতেই বলেছি যে মডিউলাস মানে হচ্ছে রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তার মানে হচ্ছে r1 cos theta 1, এগুলো এটা theta 1, এটা হচ্ছে theta 2, তাহলে r1 cos theta 1 প্লাস r2 cos theta 2 এর হোল স্কোয়ার প্লাস r1 sin theta 1 প্লাস r2 sin theta 2 এর হোল স্কোয়ার। তো যদি আমরা এই হোল স্কোয়ারের মানটা বের করি, এই রুট ওভারের মানটা বের করি, তাহলে কি দাঁড়াবে? খেয়াল করে এখান থেকে হচ্ছে r1 স্কোয়ার cos স্কোয়ার theta 1, এখান থেকে আসবে প্লাস r1 স্কোয়ার sin স্কোয়ার theta 1। আচ্ছা, এইটার হোল স্কোয়ার করলে আসবে r2 স্কোয়ার cos স্কোয়ার theta 2 প্লাস r2 স্কোয়ার sin স্কোয়ার theta 2, আর মাঝখানে 2ab একটা করে থাকবে, তাহলে 2 r1 r2 cos theta 1 cos theta 2, আমি একবারেই লিখছি, প্লাস sin theta 1 sin, সরি এখানে গুণ থাকবে, sin theta 2। নিজেরা একটু ভেঙে দেখবে, a স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সূত্র ভেঙে একসঙ্গে আমি লিখেছি। তাহলে তোমার দেখা যাচ্ছে এখানে r1 স্কয়ার, এখানে r1 স্কয়ার কমন নিলে তাহলে sin স্কয়ার theta 1 প্লাস cos স্কয়ার theta 1, তার মানে সেটা সমান 1, তাহলে r1 স্কয়ার প্লাস এইখান থেকেও তাই কমন নিলে যেটা থাকবে সেটা 1 ইন্টু r2 স্কয়ার প্লাস 2r1 r2, আর এইটা কিন্তু তোমার হচ্ছে একটা সূত্র, সেটা হচ্ছে cos a মাইনাস b এর সূত্র। তাহলে কি দাঁড়ালো যে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস 2r1 r2 cos theta 1 মাইনাস theta 2। এখন cos থিটার আমরা জানি যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 হতে পারে, তো আমরা জানি এটা হচ্ছে লেস ইকুয়াল 1, তার মানে আমরা বলতে পারি এই যে বাম দিকে যেটা রয়েছে সেটা যদি লিখি যে মডিউলাস z1 প্লাস z2, এই টোটালটার মডিউলাস z1 প্লাস z2 এর মডিউলাস, এটা হচ্ছে তোমার লেস ইকুয়াল, আমি এই জায়গাটা 1 বসিয়ে দিচ্ছি, তাহলে এটা কি দাঁড়াবে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস 2r1 r2। তো এটা মানে হচ্ছে r1 প্লাস r2 হোল স্কয়ারের বর্গমূল, তার মানে হচ্ছে এই বর্গমূল চিহ্নটা তুলে দিলে r1 প্লাস r2, তাহলে আমরা বলতে পারি যে মডিউলাস z1 প্লাস z2 এর মডিউলাস এটা লেস ইকুয়াল r1 প্লাস r2, তার মানে হচ্ছে r1 মানে হচ্ছে তোমার মডিউলাস z1, তার মানে অতএব z1 প্লাস z2 এর মডিউলাসটা লেস ইকুয়াল মড z1 প্লাস মড z2। দেখো তোমার এইটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণটা তাহলে হয়ে গেল। এটা বিকল্প একটা পদ্ধতি রয়েছে, সেটা দিয়েও প্রমাণ করা যায়। যাই হোক, প্রমাণ এমনি তোমাদের সিলেবাসে নেই, তোমাদের তো সব এমসিকিউ, সেই জন্য একটু জাস্ট দেখে রেখো, অঙ্ক যখন করবো আরো ধারণা ক্লিয়ার হবে।